প্রিয়াঙ্কা হজরত ভাই প্রিয়াঙ্কা হজরত ভাই প্রিয়াঙ্কা হজরত ভাই প্রিয়াঙ্কা 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 চলে চলো প্রিয়াঙ্কা শেরপুর আমি কমিটিকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমাদের দলের দলনেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ একজন নেতা। তিনি যা ভালো মনে করেছেন আমরা সেটাই মেনে নিতে চাই এবং তিনি আমাদের দলে যে কমিটিটা, আমাদের শেরপুর জেলায় যে কমিটিটা দিয়েছেন, আমরা কমিটিতে যারা অন্তর্ভুক্ত আছে তাদের সকলকে সাদরে গ্রহণ করতে চাই। আপনারা সবাই একমত তো? শেরপুরের এই নবগঠিত কমিটি আশা করি তারা সাফল্যের সাথে আমাদের শেরপুর শহরের উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা রাখবে। আপনাদের কাছে আমি আবারও ক্ষমা প্রার্থী যে আমি 2018 সালে ইলেকশন করেছি। ইলেকশন করার পরে বিভিন্ন সংস্থা থেকে আমাকে চাপ প্রয়োগ করা হতো আমি যেন শেরপুরে না আসি, শেরপুর এলাকায় কাজ না করি। আপনারা জানেন 2023 সালে আমার কর্মস্থল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ থেকে আমাকে জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং নৈরাজ্য বাহিনীরা, সন্ত্রাস বাহিনী, সন্ত্রাস লীগ এবং বিভিন্ন সংস্থার মানুষজন আমাকে একটি রুমে বন্দি করে আমার মুঠোফোন জব্দ করে এবং আমি কেন বিএনপি করি, কেন আমি শেরপুরে রাজনীতি করব, এগুলো নিয়ে আমাকে নানা প্রশ্নে জর্জরিত করে। বিভিন্ন সময় পথে ঘাটে রাস্তায় আমাকে তৎকালীন সরকারের, আওয়ামী লীগ সরকারের লোকজন আমাকে বিভিন্নভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করে, যার ফলশ্রুতিতে আমিও তো মানুষ, আমার বাবা 2 বছর 8 মাস জেল খেটেছেন, বিভিন্ন সময় দফায় দফায় জেলে গেছেন। আমার যেহেতু বড় ভাই নেই, পরিবারের সকল দায়িত্ব আমার দেখতে হয়, কাজেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি নির্বাচনের পরে নিয়মিত শেরপুরে আসতে পারিনি, সরকারের বিভিন্ন চাপের মুখে পড়ে আমার পক্ষে আসলে সম্ভব হয়নি। আমি আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন, ঠিক আছে কিনা? আহ্বায়ক হিসেবে স্থান দিয়েছেন। আমি এখন থেকে বর্তমানে নিয়মিত শেরপুরে আসব, শেরপুরের মানুষের জন্য কাজ করব, শেরপুরের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আপনারা আমার সাথে আছেন তো? 2018 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে ধানের শীষের প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার জন্য মনোনীত করেছিলেন। 25 সালে এসে আমরা নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করে যাচ্ছি। আমি আশা করি ডিসেম্বরের মধ্যেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে আমি প্রার্থী হিসেবে দাঁড়াতে চাই এবং প্রার্থী হিসেবে যদি আমাদের শেরপুর জেলার অন্য কেউ প্রার্থী হয়ে দাঁড়াতে চায় তাকেও আমি সাধুবাদ দিব। দলের দলনেতা যাকে মনোনীত করবেন আমরা তার হয়ে কাজ করব। সবাই আছেন কিনা? তাকে আল্লাহ বাঁচায় রাখবে, ততদিন এই দেশে ইনশাল্লাহ শান্তি অবশ্যই আসবে। ওনার বক্তব্য শোনার পরে সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ আর ঘুরে থাকতে পারে না, সবাই দোয়া করার জন্য অস্থির হয়ে যায়।
সেই নেত্রী দল আমরা করি, সেই নেতার দল আমরা করি। বিএনপি একটা শান্তিপ্রিয় দল, বিএনপি একটা সুশৃঙ্খল দল, যাকে বিএনপি নেতৃত্ব দান করবে তার নেতৃত্বে আমি যেহেতু সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, 17 বছর আমি নির্যাতন অত্যাচার জুলুম সহ্য করছি, সর্বোচ্চ শেরপুর জেলার মধ্যে জেল কাটছি, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু রাজনীতি থেকে কিন্তু ইস্তফা হই নাই, আমরা কিন্তু নাকে আমি শেরপুর থেকে পালিয়ে যাই নাই। আমি শেরপুরের আমার সন্তান, শেরপুরে আছি, আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করতে ভাঙছে। তারপরেও কিন্তু আজকে যারা আসছে অনেক লোক কানাচে শেরপুর সদরে দাঁড়ায় আছে বক্তব্য শোনার জন্য, আপনাদের দেখার জন্য। কাজে আমি অনুরোধ করবো, আসুন আমি সিরাজ সাহেবের নেতৃত্বে আমাদের ফজলুর রহমান তারাবাই আছে, মাহমুদ রশিদ পলাশ আছে, সাবেক ছাত্র নেতা সোনালী দুই ফসল আছে, কামরুল ইসলাম আছে, আমাদের সাইফুল আছে, রোকন আছে, আমাদের মাসুদ আছে, সকলে মিল আরো যারা আছে সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে অ্যাডভোকেট মান্নান সাহেব আছে, শেষে হচ্ছে তৃতীয় এখানে যোগ্য লোকের সমন্বয়ে আমার মনে হয় কমিটিটা দিছে। এই কমিটির ব্যাপারে আমার কোনো ধারণা নাই, আমার মতামত নেই, কারণ এই কমিটির সদস্য আমি না। আমাকে দয়া করে একটা সদস্য দিতে, না দিলেও পারত। কেউ যদি মনে করে থাকেন আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে আপনাকে যারা কমিটিতে আসছেন তাদেরকে চিনেন না, সেটা ভুল, অত্যন্ত ভুল। সবার খতিয়ান দেখে বাছাই করে দেখে যাচাই করে যার জন্য দীর্ঘ 5 মাস অপেক্ষা করে শেরপুর জেলা বিএনপিকে একটা সুন্দর সুশৃঙ্খল একটা কমিটি উপহার দিচ্ছেন, আদরে গ্রহণ করবেন। আমি তৃণমূলের ভাই বোনদেরকে বলতে চাই, সাধারণ দোকানপাটে যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা আগে বা আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আমি নিঃসন্দেহে বলবো যে বিএনপির কোন চাঁদাবাজি দল না, জুলুমকারী দল না, দখলকারী দল না, বিএনপির একটা সুশৃঙ্খল দল। কিন্তু বিএনপির জন্মটাই হয়েছে একটা চক্রান্তকারী গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে সবসময় চক্রান্ত করে যাচ্ছে। সেই চক্রান্তদেরকে খুঁজে খুঁজে বের করে চক্রান্তকারীদেরকে বিচারের আওতা আনতে হবে। আমার আগে আমার ছাত্র দলের সোনালী ফসল কামরুল হাসান বক্তব্য দিচ্ছে, আমি তার বক্তব্যের সাথে একমত, কারণ আমি সবসময় কড়া কথা বলে থাকি। এই কথার কারণে আমার কথা চলে গেছে, আমি আর আমার কথা ওইদিকে যাব না। আপনারা হয়তো বুঝতে পারছেন, প্রশাসনের ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই, যারা আমাদের উপর হারাম করছিল, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জাল খাটাইছে, আমার নেত্রীর বাড়ি ভেঙে দিয়ে যারা বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে এক কাপড়ে বের করে দিচ্ছে, সেই প্রশাসনের লোক কিন্তু এখনো আছে। বিএনপি দেখলেই তারা মামলা দিতে চায়, হামলা করতে চায়, অথচ এখানে 13টি তাজা প্রাণ, 5 আগস্টের আগে যে 13টি সাদা শেরপুরের 13টি প্রাণ এখানে জ্বলে গেছে, তাদের খোঁজ খবর আপনারা কেউ নেন না, তাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা বেতন নেন। আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, সেই সকল লোকেরা, সেই সকল যারা সন্ত্রাসী করছে, জুলুম করছে, অত্যাচার করছে, শেরপুরবাসীকে 25 বছরের একটা ইয়ের নিচে আবদ্ধ করে রাখছিল, আমাদেরকে জেল খাটাইছে, বাটজারের নিচে আমরা ঘুমাইছি, আমরা ওই পাটের ক্ষেত্রে আমরা ঘুমাইছি, ওয়াল করে ঘুমাইছি, আমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকছি, তারপরেও আমরা কিন্তু বিএনপি করি, বিএনপি সাইডে আমরা যাই নাই, আমরা বিএনপি করবো। এবং মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে। আমি আরেকটি কথা বলে আমার কথা শেষ করব। যে কমিটিকে উপহার দিচ্ছে, আমি সেই কমিটির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে সকল স্তরের নেতা কর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং আমার ভাই ও বোনদেরকে, সাংবাদিক ভাইদেরকে, প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করতে চাই, আপনারা কোনো বিভাজন সৃষ্টি করেন না। যেন আমি
মরে গেলেও একদিন এই শেরপুরের মাটি বলে যে না, একটা মেয়ে ছিল যে শেরপুরের জন্য কিছু করেছে। আমি বলতে চাই এই জেলা বিএনপির জন্য যাদের অবদান ছিল তাদের সকলকে স্মরণ করছি আমি। সাবেক জেলা বিএনপি, বর্তমান জেলা বিএনপি, সাবেক আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে আমার শ্রদ্ধা সালাম। তারা আসলে শেরপুরের জন্য বহুত করেছে, কিন্তু নেতৃত্ব এমন একটা জিনিস যে যুগের পর যুগ এক জায়গায় ধরে থাকা যায় না, এটি সময়ের সাথে সাথে বদলাতে থাকে, পরিবর্তন হতে থাকে। সিনিয়ররা জুনিয়রদের